সত্য ঘটনার আলোকেই সিনেমা নির্মাণ করতে পছন্দ করেন রায়হান রাফি। তার পরিচালিত সকল সিনেমা কিংবা ওয়েব কন্টেন্টের মাঝে থাকে বাস্তবতার এক নিষ্ঠুর ছোঁয়া। একের পর এক ব্লকবাস্টার কিংবা হিট সিনেমা উপহার দেয়া এই পরিচালক এখন বলাই যেতে পারে সময়ের সবচেয়ে সফল কমার্শিয়াল নির্মাতা তিনি। আর একই সাথে তিনি এবার সিনেমা নির্মাণ করতে চলেছেন দেশের সবচেয়ে সফল সুপারস্টার শাকিব খানকে নিয়ে। আর তাদের জুটির এই প্রথম সিনেমার নাম হতে চলেছে তুফান। এই সিনেমা প্রসঙ্গে এই নির্মাতা জানিয়েছিলেন, এই সিনেমায় ৯০ দশকের এক গ্যাংস্টারের ভূমিকায় তিনি হাজির করতে চলেছেন শাকিব খানকে। এমনকি এই সিনেমাটি নাকি অনেকটাই সাউথ ইন্ডিয়ান পুষ্পা কিংবা কেজিএফ স্টাইলের সিনেমা হবে। তবে অলৌকিক কোনো দৃশ্য নয়, বরং বাস্তবতার সাথেই মিল রেখেই তিনি সাজাবেন তার এই সিনেমার গল্প। তবে এবার এই তুফান সিনেমায় রায়হান রাফি বাস্তবের কোন ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করছেন তার এই সিনেমা। অনেকের দাবি ৯০ দশকের দুর্ধর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের জীবনী থেকে অনুপ্রাণিত হয়েই রাফি সাজিয়েছেন তার এই তুফানের গল্প। তবে কে এই সুব্রত বাইন? তবে চলুন দর্শক জেনে নেওয়া যাক তার নারী নক্ষত্র ইতিহাস সহ সকল অজানা ঘটনা, যে গল্প কিনা হার মানাবে কেজিএফ, পুষ্পা কিংবা গডফাদারের মতো মাস্টারপিস সিনেমার সিনেমাটিক ভিশনকেও। সুব্রত বাইন ওরফে ত্রিমাতি সুব্রত বাইন আদিনিবাস বরিশালের অগৈলঝাড়া থানার জোবারপাড় গ্রামে। বাবা বিপুল বাইন ছিলেন সামান্য এক সিএনজি চালক। মা কোমলিনী বাইন এবং ৩ বোন মেরি, চেরি এবং পরীকে নিয়েই ঢাকার মগবাজারে এক ভাড়া বাসায় নিম্ন মধ্যবিত্ত সুব্রতদের সংসার। ভাই বোনদের মাঝে সুব্রত ছিলেন সবচাইতে বড়। এরপরই তার বয়স যখন ৬ তখনই তাকে ভর্তি করিয়ে দেওয়া হয় বরিশালের অক্সফোর্ড মিশন নামের একটি খ্রিস্টান মিশনারি স্কুলে। কিন্তু লেখাপড়ায় বিশেষ মন নেই সুব্রতর, যার ফলাফলস্বরূপ অষ্টম শ্রেণীতে বাজে রেজাল্টের পর তাকে সেই স্কুল থেকে বহিষ্কার করা হয়। এরপর বেশ অনেক দিন চেষ্টার পর নবম শ্রেণীতে তাকে ভর্তি করানো হয় ঢাকার শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ে। সেখান থেকে ম্যাট্রিক পাশ করেন সুব্রত বাইন। এরপরই তাকে উচ্চ মাধ্যমিকের জন্য ভর্তি করিয়ে দেওয়া হয় সিদ্ধেশ্বরী কলেজে। আর সেখানেই তার সাথে পরিচয় হয় স্থানীয় এক নেতার। তখন কেই বা জানতো সেখান থেকে বদলে যাবে সুব্রতর জীবন কাহিনী। আর যার পরবর্তী সময়তেও কলেজে আর যাওয়া হয়ে ওঠেনি তার। আর তখনই ভারী ভারী বইয়ের বদলে তার সাথে পরিচয় হয় ভয়ঙ্কর সকল অস্ত্রের। আর দর্শক, গল্পের এখানেই সিট বেল্ট বেঁধে বসে পড়ুন আপনি, কারণ এরপরেই এই যুবকের গল্প আপনার হৃদস্পন্দন বাড়িয়ে দেবার পাশাপাশি হার মানাবে আপনার সকল প্রেডিকশনকেও। কলেজেই পরিচিত হওয়া সেই স্থানীয় নেতার বদৌলতে ঢাকার মগবাজারে একটি স্থানীয় সন্ত্রাসী দল গড়ে ওঠে সুব্রত বাইনের নেতৃত্বে। খুব অল্প কয়েকদিনে বেশ পরিচিত হয়ে উঠতে শুরু করেন তিনি। ২০ বছর বয়সী সুব্রত বাইনের রক্ত তখন টকবগে গরম। একই সাথে নিজের এলাকার পাশাপাশি আশেপাশের এলাকাতেও সাম্রাজ্য করতে শুরু করেন সুব্রত। ১৯৯৩ সালে ঢাকার মধুবাজারে এক সাধারণ সবজি বিক্রেতা খুন হলে প্রথমবারের মতো পুলিশের তালিকায় নাম উঠে আসে তার। তবে ঘটনাটা আরও ২ বছর আগে পেছানো যাক দর্শক। ১৯৯১ সালের নির্বাচনে বিএনপির হয়েই নিজের এলাকা মগবাজারে কাজ করতে শুরু করেন সুব্রত। আর এতে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও তার বেশ এক ভালো সম্পর্ক গড়ে ওঠে। আর সে বছরই তার জন্মদিনের উৎসবেই সেই নেতা হাজির হলে রাতারাতি এলাকার অঘোষিত সন্ত্রাস সম্রাট হয়ে ওঠেন সুব্রত বাইন। আর একই সাথে সে বছরই ঢাকার আন্ডারওয়ার্ল্ডে উত্থান ঘটে সুব্রত বাইন এবং তার আরেক সঙ্গী গোলাম রসুল সাগর ওরফে টোকাই সাগরের। এছাড়া পুলিশের আরেক সূত্রের দাবি, ৮০-র দশকে এক গ্যাংস্টারের অনুপস্থিতিতেই সুব্রত এবং টোকাই সাগরের দল গঠন আরও সহজ হয়ে ওঠে। আর তাদের মাঝেই সেরা ৭ সদস্যদের নিয়ে জন্ম হয় পরবর্তী সময়তে অন্ধকার জগতের সারা জাগানো দল 7 স্টারের। আর ঠিক সেই সময়তেই এই দলের সঙ্গে যুক্ত হয় আরেক মোস্ট ওয়ান্টেড মাস্টার মাইন্ড ডন সুইডেন আসলাম। আর একই সাথে এই দলের মাধ্যমে ক্রমশই আন্ডারওয়ার্ল্ডে আরও বিস্তার পরিচিতি লাভ করতে শুরু করে সুব্রত বাইন। পুলিশের খাতায় যার নাম ত্রিমাতি সুব্রত বাইন। ১৯৯১ সালের দিকে ঢাকার মগবাজার এলাকার আরও এক পরিচিত গ্যাংস্টার ছিলেন লিয়াকত। সেই সময় যুবলীগের এই নেতার থেকে এলাকার নিয়ন্ত্রণ নিতে বিএনপিপন্থীরা সম্পূর্ণ সমর্থন দেয় সুব্রতকে। সেই সবজি বিক্রেতা ১৯৯৩ সালে খুন হওয়ার তার পরবর্তী বছরই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার ট্রিপল মার্ডারের নেতৃত্ব দেয় সুব্রত বাইন। আর এই ঘটনার পরেই দক্ষিণাংশের একটি বড় অংশের নিয়ন্ত্রণ চলে আসে অঘোষিত সম্রাটের হাতে। আর এরই মাঝে পুলিশের খাতায় তার নামে জমা পড়ে ৩০টিরও বেশি মামলা। যদিও দর্শক সবজি বিক্রেতা নয়, বরং ১৯৯১ সালেই খুনের হাতে খড়ি হয় সুব্রত বাইনের। তৎকালীন সময়ের ছাত্রনেতা মুরাদ খুনের ঘটনায় তখন তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল, কিন্তু পুলিশের খাতায় সেই রেকর্ড মুছে গেছে উপরের মহলের নির্দেশে। আর এরই মাঝে সুব্রতর জীবনে আসে ভালোবাসা। লুসি নামের এক মেয়ের সঙ্গেই প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে সে।
কিন্তু সেই ভালোবাসা দীর্ঘদিন স্থায়ী হয়নি সুব্রত বাইনের। বরং 1997 সালে ঢাকার নয়াপল্টনের একটি হাসপাতাল থেকে সুব্রতকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ অফিসার আকরাম হোসেন। আর তখনই সুব্রতর 2 সন্তানের মা লুসি তারই দলের আরেক যুবকের সঙ্গে জড়িয়ে পড়ে প্রেমের সম্পর্কে। আর এ কথা জানার পর সুব্রত বাইন জেল থেকে বেরিয়ে নিজেই নিজের ভালোবাসার মানুষকে বিয়ে দেন সেই যুবকের সাথে। যদিও পরবর্তীতে 1999 সালে কুমিল্লার বিউটি নামের আরেক নারীকে বিয়ে করেছিলেন তিনি, তবে বছর ঘুরতে না ঘুরতেই ডিভোর্স হয় তাদের মাঝে। আর দর্শক, ঠিক এই মুহূর্তে খানিকটা পানি খেয়ে গলাটা ভিজিয়ে নিন আপনি, কারণ এর পরের ঘটনাগুলো আরও চাঞ্চল্যকর। 2000 সালের একেবারে শুরুর দিকেই সুব্রত বাইনের দল 7 স্টার থেকে বেরিয়ে যায় তাদের দলের অন্যতম সদস্য আসিফ। আর বেরিয়েই তিনি যোগ দেন সুব্রতর বিপক্ষ দল লিয়াকতের 5 স্টার দলে। আর একই সাথে বাড়তে শুরু করে 7 স্টার এবং 5 স্টার দলের মাঝে দূরত্ব। এমনকি তাদের মাঝে শুরু হয় গ্যাং কিলিং। এছাড়াও নিজ দলের সদস্যদের মাঝেও বাড়তে শুরু করে দূরত্ব। 2000 সালের 18 মে পুরান ঢাকার জর্জকোট এলাকায় পুরোপুরি ফিল্মি স্টাইলে খুন করা হয় সুব্রত দলের আরেক সদস্য কবির মিলন ওরফে মুরগি মিলনকে। এরপরই ক্রমশই ভাঙতে শুরু করে দুই দল। এমনকি 2001 সালের 25শে ডিসেম্বর বিএনপি সরকারের পক্ষ থেকে 23 জন শীর্ষ সন্ত্রাসীর নাম প্রকাশ করা হয়। ধরিয়ে দিতে পারলেই দেয়া হবে দারুণ সব পুরস্কার। আর যে তালিকার একেবারে প্রথমেই নাম ছিল সুব্রত বাইনের, এমনকি ইন্টারপোলও নোটিশ দেওয়া হয় তার নামে। এরপরই ঢাকা ছেড়ে কলকাতায় পাড়ি জমান সুব্রত। সেখানে গিয়েও নদিয়া জেলার জামেলা নামের এক মেয়েকে বিয়ে করেন তিনি, যে ঘরে তার একটি কন্যা সন্তানও আছে। এরপরই সেখানে জায়গা জমি কিনে স্থায়ীভাবে নদিয়া জেলাতেই থাকতে শুরু করেন সুব্রত বাইন। কিন্তু সুব্রত দেশ ছাড়লেও পুলিশ তার পিছু ছাড়েনি। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে 2008 সালে কলকাতার পুলিশ আটক করে সুব্রত বাইনকে, কিন্তু জেলের বন্দী দশায় বেশি দিন থাকতে হয়নি তাকে। স্বভাবতই ক্ষমতার অপব্যবহার করে জেল থেকে বেরিয়ে আসেন তিনি, আর জামিন পেয়েই চলে যান দুবাইতে। এমনকি কানা ঘষাতে এও শোনা যায় সিনেমা ইন্ডাস্ট্রির সাথেও নাকি যোগসূত্র ছিল সুব্রত বাইনের। তবে দুবাই থেকে কলকাতা ফিরেই টলিউড ইন্ডাস্ট্রির এক নায়িকার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন তিনি, যার সূত্র ধরেই পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স সুব্রত বাইনকে ধাওয়া করতে শুরু করে। আর যার ফলে নিজেকে বাঁচাতেই নেপালের সীমান্ত শহর কাকরভিটায় ঢুকে পড়েন তিনি। আর সেখানেই তিনি গ্রেফতার হন নেপালের পুলিশের হাতে। তবে দর্শক, গল্পের চমক আরও খানিকটা বাকি। নেপালের সেই ঝুমকা নামক কারাগার থেকে 2012 সালে প্রায় 77 ফুটের দীর্ঘ সুড়ঙ্গ কেটে পালিয়ে যান সুব্রত। পরবর্তীতে কলকাতায় তাকে আবারও গ্রেফতার করে কলকাতার স্পেশাল পুলিশ। তবে দর্শক, গল্পের ক্লাইম্যাক্স আরও খানিকটা বাকি। কলকাতার সেই জেলেতে বসে ঢাকার আন্ডারওয়ার্ল্ড জগৎ নিয়ন্ত্রণ করতেন সুব্রত বাইন। এমনকি বড় বড় কনস্ট্রাকশনের কাজও চলত তার নামে, যার টাকা দিয়ে কিনা নদিয়ায় 50 বিঘা জমি সহ একটি বাগান বাড়ি কেনেন সুব্রত। এমনকি সেই চাঁদার টাকা গাজীপুরে থাকা বাবা মায়ের কাছেও পাঠাতেন তিনি। এমনকি সেখানে 5 কাঠার জায়গা কিনে একতাল একটি বাড়িও করেছেন, যেখানে এখনও বাস করেন সুব্রতর মা বাবা এবং 2 বোন। সেই সাথে কলকাতার বালিগঞ্জেও একটি প্যালেস সম বাড়ি কেনেন তিনি। এমনকি সেখান থেকেই তিনি শুরু করেন তার জাল টাকা ছাপানোর সকল কার্যক্রম। এমনকি এখনো পর্যন্ত দর্শক, অনেক স্থানেই এই সুব্রত বাইনের নামেই ভয় দেখিয়ে চলেন নানা চাঁদাবাজি সহ সকল অসামাজিক কার্যক্রম। আর তেমন একটা গ্যাংস্টারের গল্প নিয়ে দর্শক রায়হান রাফি সাজিয়েছেন তার তুফান সিনেমার মূল প্রেক্ষাপট, যেখানে প্রধান চরিত্রে হাজির হচ্ছেন শাকিব খান। আর তুফান মুক্তি পাচ্ছে 2024 সালের পবিত্র ঈদ উল আজহা উপলক্ষেই।